হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও আজ ভালো আছি। তাই সকালবেলা এখন বাজে 8:30। আমি আজকে ব্লগটা শুরু করছি। এই ঘুম থেকে উঠে ঘরটা ঝাড় দিয়ে বাসি বাসনটা মেজে নিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। এবার এই একটু টিফিন বানাবো। তার আগে আমি একটু চা খাবো, খেয়ে টিফিন বানাবো। আজকে ভাবছি একটু পনির পরোটা বানাবো, দেখি কতদূর বানাতে পারি। আর এখন সবার আগে যাব আমার বাইরেটায় একটুখানি কাল মেঘে পাতা তুলতে। ছেলেটা খুব কৃমি হয়েছে, ওকে একটু খাওয়াতে হবে। তো চলো তোমাকে আমার বাইরেটা দেখাচ্ছি, চলো। ওই যে কাল মেঘের পাতা ভর্তি হয়ে গেছে, দেখো চারিদিকে। লাগিয়েছিলাম একটা, চারিদিকে ভর্তি হয়ে গেছে। এতে দেখো একটা বড় কারি পাতা গাছ লাগিয়েছিল, বড় একটা কারি পাতা গাছ হয়েছে আমার। আর এটার সাথে হয়েছে, এই গাছটার নামটা আমার মনে নেই, এই লতা গাছটা। এটা ওই সুগারের যারা রোগী তারা এই ডালটা ভিজিয়ে খায়। ডালটার কিছুটা অংশ জলে ভিজিয়ে রেখে ওইটা খায়। আবার বলে অনেকে তিতো বলে কৃমিতেও কাজ দেয়। তা আমি যাই হোক কখনো দিন কালমেঘ দিই, তাই জন্য কালমেঘটাই দিই। এই দেখো কত কালমেঘ হয়েছে, এই দেখো। একটাই গাছ লাগিয়েছিলাম, সেখান থেকে কালমেঘ একদম ভরে গেছে। অ্যালোভেরা গাছটা না, একটা জায়গার মধ্যে অনেকগুলো গাছ হয়ে গেছে। তারপরে মাটিটা ভালো না বলে গাছটা ভালো হয় মাটিতে। একটা দুটো গাছ বসিয়েছিলাম, এখন দেখো গাছের অবস্থা পুরো বাড়ি এখন আমার কালমেঘে ভর্তি হয়ে গেছে। এই অ্যালোভেরা গাছটা ভালো হয়েছে। এই একটা দেখো আকন্দ গাছ, এই গাছটা না কিছুতেই ফুল আসছে। দেখো কত বড় গাছটা হয়েছে, কিন্তু গাছটায় ফুল আসছে না। একবার ছেটে দিয়েছি, তাও ফুল আসছে না। এই দেখো এখানে একটা বড় আম গাছ আছে, আমি আটি ফেলেছিলাম সেখান থেকে হয়েছে, কিন্তু ফল আসেনি এখনো। ওই একটা কাঠটগর গাছ আছে, তার পাশে একটা জবা গাছ আছে। আর এখানে দেখো নিচে একটা পেঁপে গাছ। পেঁপে গাছটা আমি বসিয়েছিলাম, কিন্তু কি হলো, হঠাৎ করে সুন্দর বেশ বড় হচ্ছিল, তারপর সেটা আর বড় হলো না। কিছুটা ওঠার পর গাছে পাতা কুকড়াতে শুরু করলো, তখন আমি তাই জন্য কেটে দিয়েছি। দেওয়ার পর ওই রকম অবস্থা হয়েছে, পাতাগুলো সব কুকড়ে কুকড়ে রয়েছে। জানি না কেন এরকম হলো। তো যাই হোক, এবার কালমেঘের পাতাটা তুলে নিই, কয়েকটা পাতা ওকে দিতে হবে। একটুখানি মিষ্টি বেশি খাওয়া হলেই না এরকম কৃমিতে ভরে যায় ওর। দুদিন ধরেই বলছে আমাকে কালমেঘের পাতা দাও, কিন্তু ওই স্কুল যাওয়ার সময় না, আর তখন তাড়াহুড়োতে হয় না। তারপরে বলে তিতো খেয়ে মুখটা নষ্ট হয়ে গেল। আজকে দিয়ে দিই, বৃষ্টিটাও পড়েছে। এমনিতে তো গরমের দিনে কালমেঘ দেওয়া উচিত না, সেই জন্য আরোই দেওয়া হয়নি। কি সুন্দর হয়েছে দেখছো কালমেঘগুলো, কিন্তু একটা জায়গায় এত হয়েছে বলে না, কিছু কিছু গাছ আবার দেখো কেমন হয়ে গেছে, কুঁকড়ে যাচ্ছে। আর কিছু কিছু গাছ দেখো কি সুন্দর হয়েছে। এগুলো দেখো কেমন কুঁকড়ে গেছে, একটা জায়গায় এত হয়েছে বলে। এই অনেকগুলোই নিয়েছি, দেখো অনেকগুলোই নিয়েছি, আর লাগবে বলে মনে হচ্ছে না। বেশি দিতে হয়ে গেলে আবার মুশকিল আছে। দেখো একটা একটা বিড়াল শুয়ে আছে আরাম। যাই ঘরে যাই, চলো। কালমেঘ তোলা হয়ে গেছে, এই যে। এইবার এগুলোকে একটুখানি জলে ভিজিয়ে রাখবো। জলে ভিজিয়ে রেখে একটু বাদে তারপরে ছেলেকে পেস্ট করে তার রসটা বার করে দিয়ে দেবো। ভিজানো থাক, একটু ভিজানো থাক। তাই এবার যাই হোক, একটু আটা মেখে নিই, পনির পরোটা বানাবো। আটাটা মেখে নিই। বন্ধুরা, এবার এই চা খেতে খেতে এই পনির আর আদাটা গ্রেট করে নেব।
এই যে পনির আর আদা নিয়ে নিয়েছি। পনির পরোটার তো মাস্ট এই দুটো জিনিস। এটা গ্রেট করে নেব। তারপর মাইক্রোওভেনে একটা আলু সিদ্ধ বসিয়েছি, ওটার খোসা ছাড়িয়ে ওটাকেও এর সাথে গ্রেট করে নেব। এবার এর মধ্যে ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, একটু গরম মশলা গুঁড়ো, একটু চাট মশলা বা আমচুর পাউডার যাই হোক কিছু একটা দিয়ে পুরোটাকে মাখবো। মেখে ওই আটার লেচির মধ্যে দিয়ে বেলে নিলেই আমাদের পরোটার ফার্স্ট স্টেপটা তৈরি হয়ে যাবে। তারপর এবার শুধু ভাজা আর আচার দিয়ে খাওয়া। অনেকটাই পনির হবে, এখানে মনে হয় 150 গ্রাম মতো পনির আছে, এতটা লাগবে না। ওর বাবা বেরিয়ে গেছে, এখন খাবে না। তোমরা আজকে সকালবেলা কে কে টিফিন বানালে বন্ধুরা? তোমাদের কি ব্রেকফাস্ট হয়ে গেছে নাকি? এখন বাজে বলো তো কটা? 9টা 20। আমার তো এখনো কিছুই হলো না। সেই কালমেঘ তুলে এনে রস করে ছেলেকে দিলাম, চা বানালাম, আমি এই চা নিয়ে বসেছি, বর চা খেয়ে বেরিয়ে গেল। যে অনেকটাই হয়েছে, আর এটুকু আর দেবো না, এটুকু আর দেবো না। তোমরা কে কি টিফিন বানালে আজকে সকালবেলা, সানডের সকালে? কার বাড়িতে কি ব্রেকফাস্ট হলো আমাকে একটু জানিও। আজকে সকালবেলা উঠেছি যখন, উঠে দেখছি একেবারে মুষলধারে বৃষ্টি পড়ছে। আমি ভাবলাম হয়ে গেল, এই যদি কারেন্ট চলে যায় তাহলে আজকে আমার সব রান্না পণ্ড। ইন্ডাকশন ছাড়া তো আমার আবার চলে না, যতই গ্যাস থাক ইন্ডাকশন না থাকলে আমার মাথা গরম হয়ে যায়। তা যাই হোক, কারেন্টটা এখনো পর্যন্ত যায়নি। এই আমার রুটি মেকারে রুটি করা, ইন্ডাকশনে সেঁকা, তারপরে সব থেকে বড় আমার চাটা না ইন্ডাকশনে না করলে ঠিক হয় না। কারণ গ্যাসে আমি দেখেছি, এবার আদাটা ঘষে নিচ্ছি, গ্যাসে আমি দেখেছি চায়ের জল গরম হতে এত সময় লাগে, কিন্তু ইন্ডাকশনে ঝট করে জলটা গরম হয়ে যায়, চাটা রেডি হয়ে যায়। আমার সেই জন্য ইন্ডাকশনে চাটা না বসালে আমার সব থেকে বেশি রাগ হয়। আমার ইন্ডাকশনে চা হয়, যে কোনো কিছু সিদ্ধ হয়, তারপরে ভাত হয় ইন্ডাকশনের মধ্যে, ওই পরোটা ফরোটা গুলো আমি সেকি ইন্ডাকশনেই, ফ্রাইং প্যানে। ইন্ডাকশনটা আমার মানে একটা বলতে পারো ওটাই আমার ডান হাত। তারপরে হচ্ছে গ্যাস, দুদিন গ্যাস না থাকলে আমার অসুবিধা হয় না, ইন্ডাকশন আর রুটি মেকার এই দুটো খারাপ হয়ে গেলে আমার মাথা খারাপ হয়ে যায়। তোমরা কে কে বাড়িতে আমার মতো রুটি মেকারে রুটি বানাও? আমি তো রুটি বেলতে পারি, কিন্তু রুটি সেঁকতে পারি না ভালো করে, আমার রুটিগুলো কেমন যেন শক্ত শক্ত হয়ে যায়। তাই জন্য রুটি মেকার ছাড়া আমার চলে না। আমার ভাইয়ের বউ কি সুন্দর রুটি বানায়, আর একটা বান্ধবী আছে আমার, সেও দারুণ সুন্দর রুটি বানায়, মানে রুটির সাইজ যেমন সুন্দর গোল, তেমনি পাতলা আর হালকা, কি সুন্দর রুটি বানায়। আসবে আমার বাড়িতে কদিন বাদে। ঠিক আছে বন্ধুরা, এই আদা গ্রেট করে নিয়েছি আর এই পনিরটা গ্রেট করে নিয়েছি। এবার চাটা শেষ করি, চাটা পুরো ঠান্ডা হয়ে গেল, কিচ্ছু নেই চাটার, আর পুরো জল। এই যে আলুটা বেশ ভালো সিদ্ধ হয়ে গেছে, দেখছো? বেশ ভালো সিদ্ধ হয়ে গেছে আলুটা। কি গরম! অনেকে শুধু পনির দিয়েই করে, কিন্তু পনির দিয়ে শুধু করলে না ভিতরটা এত ঝুরঝুরে হবে যে পনিরের মানে পরোটাটা ছিললেই তো পুরো ঝুরঝুর করে সব পড়ে যাবে। ওরকম ঝুরঝুরে করে বানালে আমার ছেলের আবার একদম পছন্দ না, বলে খাবো কি যদি সব পড়েই যায়। একটুখানি আলু দিলে
এই ছোট্ট একটা আলু, দেখতেই পাচ্ছ তো কত ছোট্ট আলুটা দিয়েছি। একটু গরম না? আমি আবার হাতে না একদম গরম সহ্য করতে পারি না। একদম গরম সহ্য করতে পারি না আমি হাতে। উফ! পাচ্ছি না, গরমটা লাগছে, ভীষণ হাতে লাগছে। আচ্ছা, ভেবেছিলাম রাত্রিবেলা সিদ্ধ করে রাখবো, কিন্তু একটা আলু আর কি সিদ্ধ করে রেখে দেবো, সেটা ফ্রিজে রেখে দেবো, সেটা আবার হয়ে যাবে শক্ত ঠান্ডা, ফ্রিজ থেকে বার করলেই সেটা দিয়ে আবার জল ছাড়বে। থাক, সকালেই সিদ্ধ করে নেবো। এই সিদ্ধটা আমার একটু আগেই করা উচিত ছিল, ওই যখন কালমেঘ নিয়ে এসে রাখলাম তখন একবারে বসিয়ে দিলেই ভালো হতো, তাহলে এরকম লাগতো না। হয়ে গেছে, আলুটাও গ্রেট করা হয়ে গেল। এই যে আলুটাও গ্রেট করা হয়ে গেছে। কাঁচা লঙ্কাটা কুচিয়ে নিই, কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি। এবারে চাট মশলা দিয়ে দেবো, বেশ অনেকটা পরিমাণ চাট মশলা দিয়ে দিয়েছি। অনেকটা পরিমাণ চাট মশলা দিয়ে দিয়েছি। এবার নুন দেবো, নুনটা দিয়ে দিই। যে আটাতে নুন আছে তো, বেশি নুন দেবো না, পুড়ে যাবে। এবার সবগুলো একবারে মিশিয়ে নেব। হয়ে গেছে মাখা, আটা মাখা রয়েছে। লিচিগুলো এবার কেটে কেটে সুন্দর এর মধ্যে এবার পুরটা ভরে দেবো। বেশি করেই পুর দিয়ে দিই। আচ্ছা, আটা মাখাটা না আমার একটু নরম হয়ে গেছে। আসলে রুটি মেকারে রুটি করে করে অভ্যাস তো, আমি ভুলে গেছি যে আজকে পরোটাটা আমাকে বেলে করতে হবে, তাই জন্য একটু নরম হয়ে গেছে, আর একটু শক্ত করে মাখলে ভালো হতো। হয়ে গেছে একটা, আর একটা করে নিই। গ্যাসটা ধরিয়ে নিই, পরোটাগুলো ভাজতে হবে। গরম হয়ে গেছে। এই আলুর পরোটা, পনির পরোটা এগুলোকে এমনি সেঁকে নিলে বেশি ভালো হয়, কিন্তু এখন আমার সেঁকে তারপরে আবার ধরে ধরে সেঁকবো, তারপরে আবার হালকা তেল দিয়ে ভাজবো, সেই সময় নেই। তাই জন্য আমি একবারেই এখন একটু ওকে পরোটার মতোই ভেজে দিচ্ছি তেল দিয়ে। আমারটা আমি এরকম সেটাই খাবো, ওকে আগে দিয়ে নিই। নরম হয়ে গেছে তো, তাই বেশি বেলতে ভয় লাগছে, লেগে যেতে পারে। এই যে, বেশ সুন্দর হয়েছে দেখুন, এই যে সবুজ সবুজ দেখা যাচ্ছে ধনে পাতা, তার মানে এখানগুলো সব পনিরগুলো আছে পুরোটা। হয়ে গেছে, একটা পরোটা আগে ভেজে নিই। আচারটা বার কর, একটা প্লেটে আচারটা নিয়ে দিচ্ছি পরোটা। বুঝছেন তাড়াতাড়ির সময় কিরকম ঝামেলা হয়। ঠিক আছে। হুম,
হ্যাঁ। আর এই যে, এই যে পরোটাটা রেডি, বেশ সুন্দর লাগছে দেখতে, দু পিটি সুন্দর ভাজা হয়েছে। খেতে কেমন হয়েছে ছেলে খেয়ে বলবে। এই এই যে পনির পরোটা প্লেটে পড়ে গেছে, না আচার নিয়ে নে, আর একটা বেলে নি। এটা পনির পরোটা রেডি, দিয়ে আসি এটা ছেলেকে। আর একটা লাস্ট পরোটাটা ভেজে নিচ্ছি। এটা বলেছিলাম না আমি তেল দিয়ে খাবো না, একটু সেকে খাবো, তার জন্য কড়াইতে আর তেল দিই, ফ্রাইং প্যানে হয়ে গেছে। 3 নম্বর পরোটাও রেডি। এই যে চলে এসেছি, আলুর পরোটা, আর এটা হচ্ছে মিষ্টি আম কাসুন্দি। দেখি কেমন হয়েছে পরোটাটা। এই দেখো, একটু ছিঁড়ে দেখাই। কি গরম গো, দেখো কি সুন্দর পুরটা হয়েছে, দেখো ভিতরটা দেখতে পাচ্ছ, একদম ভরে পুর হয়েছে, দারুণ হয়েছে পুরটা। এবার খেয়ে দেখি কেমন লাগছে। নরম তুলতুলে হয়েছে। হুম, ফাটাফাটি। আমার মার কথা মনে পড়ছে, মা পনির পরোটা ভীষণ ভালো খায়। মা আসলে একদিন করে খাওয়াবো, আর ওই বাড়িতে যখন যাব তখন মাকে করে খাওয়াবো। দারুণ হয়েছে, ভালো হয়েছে না রে? এটা খেয়ে বাসি বিছানাটা তুলবো, তুলে এবার ঝপাঝপ দুপুরের খাবার তৈরি করতে হবে। অনেক দেরি হয়ে গেছে। তোমাদের আশা করি সবার সরি ব্রেকফাস্ট হয়ে গেছে। কে কি খেলে আমাকে জানিও। টিফিন পর্ব শেষ হলো, এবার এই শাকগুলোকে খুঁটে নিই। শাকগুলো খুঁড়তে খুঁড়তে তোমাদের সাথে একটু গল্প করে নিই। পাশে একটা ওই সোনালী পার্ক আছে, ওই পার্কে আজকে খুঁটি পুজো হয়েছে, সেই জন্য অ্যানাউন্স করছিল। এখন আবার অ্যানাউন্স করছে সামনের রোববার ফ্রি আই ক্যাম্প আছে, আই চেক আপ। ওরা বেশ ভালো, অনেক কিছু অর্গানাইজ করে, বেশ সোশ্যাল ওয়ার্ক করে ওরা। এই কদিন আগে হলো সুগার টেস্ট, ব্লাড টেস্ট, এরকম সব নানান ধরনের টেস্টগুলো করলো। এখন বলছে আবার ব্লাড ডোনেশন ক্যাম্প করলো। এখন আবার বলছে আই চেক আপ, সেই চেক আপের পর আবার সল্টলেকের কোনো একটা ব্রাঞ্চে ফ্রিতে ছানি অপারেশনও করে দেবে। বেশ ভালো, অনেক মানুষের উপকার হয়। আমার লাল শাকটা খেতে খুব মানে ভালো লাগে। আর সব বলে মানে শাক পাতার মধ্যে হাঁটুর জন্য বিশেষ করে লাল শাকটা, আর একটা ডাঁটা শাক হয় না, বড় বড় ডাঁটা, তার সাথে যে পাতাগুলো থাকে, ওই ডাঁটা শাকটা আর এই লাল শাকটা নাকি হাঁটুর জন্য বিশেষ, মানে বোন হেলথের জন্য, আর্থারাইটিসের জন্য, এগুলোর জন্য খুব উপকারী। সেই জন্য আমি বেশিরভাগ লাল শাকটাই আনি। আর ওই অনেক ডাক্তার বলে মানে হড়হড়ে লোদলোদে শাক পাতা সবজি এগুলো ভালো না হাঁটুর জন্য। আর কেউ কেউ বলে নাকি ওগুলোই ভালো। কার কথা যে বিশ্বাস করবো, এখনকার ডাক্তারগুলোকে না বিশ্বাসও করা দায়। আমার ভাইয়ের বউয়ের বান্ধবীর বাবা কি পেটের একটা সমস্যা হয়েছিল, অনেক ডাক্তার দেখিয়েছে, সে ভালো ভালো নার্সিং হোমের ডাক্তার দেখিয়েছে, আমরি টামরিতে দেখিয়েছে। সেখান থেকে কি সব টেস্ট ফেস্ট করে বলেছে ওরা ক্যান্সারের মনে হয় সিমটম দেখা দিয়েছে। সেইটা শুনে তো ওরা খুব মন খারাপ হয়ে গেল। ওরা আবার হায়দ্রাবাদে কোনো একটা যেন জায়গায়, ওখানের হসপিটালে নিয়ে গেছিল দেখাতে। সেখানে গিয়ে জানেন, ডাক্তার সব টেস্ট ফেস্ট করে দেখে বলেছে কোনো কিচ্ছু হয়নি। হ্যাঁ, একটু গ্যাসের থেকে একটা প্রবলেম হয়েছে, তা ওষুধপত্র দিয়েছে, আবার চেক আপে যেতে বলেছে। কোনো ক্যান্সার ফ্যান্সার কিচ্ছু হয়নি, অপারেশনের ভয় দেখিয়ে দিয়েছিল এখানকার ডাক্তাররা। মানে কি অবস্থা বলুন, যদি ওই ক্যান্সারের ওই সিমটমটার কথা শুনে ওরা আবার টেস্ট করতে যেত, তাহলে তো আরো বিপদ হতো। একবার কোনো জায়গায় খোঁচাখুচি দিয়ে কাটাছেঁড়া করলে না, সেই জায়গাটা আরো খারাপের দিকে এগিয়ে দেয়। তাহলে ভাগ্যিস ওরা হায়দ্রাবাদে গিয়ে একবার দেখিয়ে এলো, নাহলে ভদ্রলোকের কি ভোগান্তি হতো। একে টাকা পয়সা, তারপরে আবার অকারণ একটা শরীরে অপারেশন হতো, তার ট্রিটমেন্টের জন্য সব মানে হেভি ডোজের সব ওষুধ খেত। আর যার ক্যান্সার হয়নি তার ক্যান্সারের অপারেশন করে দিত। কি বলবে বলুন তো, আজকালকার ডাক্তারগুলোকে সত্যিই আমি ভরসা করতে পারি না। এই জন্য আমি কোনো কিছু হলে না আগে 2-3টে ডাক্তারের ওপিনিয়ন নিই। একটা কোনো ডাক্তারের ওপিনিয়নে আমি কিছু করি না, এবং সবাইকে তাই বলি যে একটা ডাক্তারের ওপিনিয়নে কিছু করবে না, 2-3টে ডাক্তার যদি সেম কথা বলে তবে গিয়ে সেই কাজটাতে এগোবে। কিন্তু এদের ক্ষেত্রে তো দেখছি সেটাও
ভুল হয়ে গেল। 2-3টে ডাক্তার দেখিয়েও কোনো লাভ হলো না। ভাগ্যিস ওরা বুদ্ধি করে বাইরে নিয়ে গেছিল। হয়ে গেছে আমার শাকটা। এই এতগুলো ফেলানি দেখুন। 1 আঁটি শাক এনেছিলাম, তার থেকে এতগুলো ফেলানি। সব ফেলে দিতে হবে। আর নেওয়ার মতো কিছুই নেই। অনেকে আছে না, আমাদের এক পরিচিত ছিল, প্রতিবেশী। সে কি করতো, শাক বাজার থেকে কিনে আনতো, কিনে এনে ওইভাবেই আঁটি বাঁধা অবস্থাতেই বটিতে আগে আঁটির জায়গাটা, বাঁধা জায়গাটা কিছুটা কেটে ফেলে দিত, বাঁধা জায়গাটা। তারপর পুরো শাকটাকে কুচিয়ে নিত। ভেতরে কি পোকামাকড় আছে না কি আছে কিছুই দেখতো না, ওইভাবেই কুচিয়ে নিল। হয়ে গেল শাক কাটা। বাবা, আমি জীবনে পারবো না। এবার এখনের জন্য একটু বিদায় নিচ্ছি বন্ধুরা। এবার ঝটপট কাজগুলো সারতে হবে। শাক কুচবো, মাছে নুন হলুদ মাখাবো, ঝটপট রান্না করব। রান্না বান্না করে স্নান টান করে তারপরে যখন খেতে বসবো তখন আপনাদের সাথে একটুখানি গল্প করব। এখনের মতো টাটা বন্ধুরা। আপনারাও রান্না বান্না সেরে নিন, খাওয়া দাওয়া করে নিন, তারপরে একসাথে গল্প হবে। হ্যালো বন্ধুরা, আবার ফিরে এলাম স্নান টান সেরে। বলেছিলাম স্নান করে এসে দেখাবো তোমাদের কী কী রান্না করলাম। আমার স্নান হয়ে গেছে, ওদের দুজনের খাওয়াও হয়ে গেছে আজকে একসাথে। আজকে আর খেতে বসতে পারিনি। আমি একটু বাথরুমে ওই বাথরুমের দেওয়াল ফেয়াল মেঝেগুলো একটু ঘষছিলাম, তার জন্য দেরি হয়ে গেল। ওদের খেতে দিয়ে তারপরে আমি স্নান করে এই এলাম। এবার দেখাবো তোমাদের কী কী আজকে রান্না করেছি। এই যে এখানে আছে শাক ভাজা, ওই যে ওদের দুজনে খাওয়ার পরে এইটুকু শাক ভাজা আছে। আর এই যে এটা করেছিলাম হচ্ছে ভোলা মাছের ঝাল, এটা ওদের দিয়েছি। আর আমার জন্য রান্না করেছি, এই যে এই দেখো, উচ্ছে আলু ভাতে ঘি, ওদিকে ডাল সিদ্ধ, মুগ ডাল সিদ্ধ, ওখানে স্যালাড, শশা, লেবু নিয়ে নিয়েছি। এবার আমি খেয়ে নেব। ওরা খেয়ে নিয়েছে একদিকে, ভালো হয়েছে। এক টেবিলে বসে তো খেতে পারতাম না। এখন বাজে 3:45, অনেক দেরি হয়ে গেল আজকে আমার। কি আর করা যাবে, সকালবেলা টিফিনটা রান্না করতে অনেকটা দেরি হয়েছে বলেই খাবারও দেরি হয়ে গেল। যাই হোক, খেয়ে নিই, এখন খিদেও পেয়েছে খুব। তোমাদের সবার আশা করি খাওয়া হয়ে গেছে। এখন তোমাদের চা খাওয়ার সময়। তোমাদের কেন, অনেকেরই এখন আবার চা খাওয়ার সময় এসে গেছে। আমাদের এমনিতেই না একটু দেরি হয় বন্ধুরা, জানো। আমাদের আসলে ছেলে একটু রাত্রি পর্যন্ত পড়তে ভালোবাসে, আর রাত্রি পর্যন্ত পড়ে বলে সকালবেলা ঘুম থেকে দেরি করে ওঠে। ওর সাথে আমিও জেগে থাকি, ওর বাবাও জেগে থাকে। সেজন্য রাত্রিবেলা দেরি করে শুই, সকালবেলা দেরি করে উঠি। আমাদের সব কাজেরই একটু দেরি হয়। মোটামুটি 2:30, 3টের আগে আমরা খেতেই বসি না। 2:30 খুব কম হয়। যেদিনকে ছেলে খেলতে যায় সেদিনকে ওকে 2:30টার মধ্যে খেতে দিয়ে দিই, কিন্তু আমরা 3টের সময়ই খাই। এক একদিন 3:30ও বেজে যায়। তা আজকে একটু বেশি দেরি হয়ে গেল। নিরামিষ খাবার দাবার, রোজ রোজ মাছ মাংস খাওয়ার পর মাঝে মাঝে এক একদিন নিরামিষ খাবার দাবার খুবই ভালো লাগে। আর আমার এই দিনকে শিবরাত্রি, নীলষষ্ঠীর ব্রত থাকে, তার আগের দিনের সংযোজন খাবারটা আমার বেশ ভালো লাগে। আমি সেদিন একটু উচ্ছে আলু ভাতে খাই, মুগ ডাল সিদ্ধ, এসবই খাই। খাবো, খাওয়া দাওয়া হয়ে গেলে এখন একটু ইয়ে করবো, বাসন রয়েছে অনেকগুলো, জামা কাপড় ধরেছে, ভাজ করা হয় না কদিন ধরে। বাজ করা হয় না, তাই জন্য আজকে ঘুম নেই আমার, এখন ঘুম পাচ্ছে না। না ঘুমিয়ে ওখানে জামা কাপড়গুলো একটু ভাজ করে ফেলবো। আর আজকে কতদিন বাদে আজকে আবার একটু সন্ধ্যাবেলা ভাবছি হাঁটতেও যাবো। অনেকদিন হাঁটতে যাওয়া হয় না, এসে গেলো তো। আর আগস্ট সেপ্টেম্বর 2 মাস বাকি আমার আর ট্রেকিংয়ে যাওয়ার। একটা বৃষ্টি, তার মধ্যে আমার শরীর খারাপ, নানান কারণে আমার হাঁটতে যাওয়াই হচ্ছে না। এবারে অনেকটা উঁচুতে আরও যাবো না, সেজন্য চিন্তা হচ্ছে।
বিকেলাম মাথাগুলো খাবো। রাতে ব্যথা খেতেও পারছি না, একটু সকাল না খেলে হয়, একটু তো স্যালাড রাখতেই হয় মিলে। আর এই হাড়ের জন্য লেবু ভিটামিন সি খুব দরকার। ঠিক করেছি এবার থেকে রোজ যে কোনো লেবু একটা করে খাবো। আজকে যেমন পাতি লেবু নিয়ে নিয়েছি, এরকম মুগ ডালে এবার আমি লেবু দিয়ে খাচ্ছি। এই দেখুন মুগ ডালে লেবু দিয়ে নিয়েছি, মুগ ডালে লেবু, মুগ ডালে লেবু দিয়ে নিয়েছি। খাওয়া তো হয়ে গেল, এবার মুখটা ধুয়ে নিই, টেবিলটা মুছে নিই। 10-15 মিনিট বাদে আসছি আপনাদের সাথে কথা করতে। ওই জামা কাপড়গুলো বললাম ভাঁজ করবো, ওগুলো ভাঁজ করতে করতে আপনাদের সাথে এবেলাটা একটু আড্ডা দিয়ে নিই। এই দেখো বন্ধুরা, 5:45 বাজতে যাচ্ছে, আলো পড়ে গেছে, বৃষ্টি হয়ে চারিদিক শুধু ভিজে আর সাথে সাথে এই যে আমার তুলসী গাছ। বারান্দায় জামা কাপড় দেখছো, দেখো ভর্তি জামা কাপড়, ভালো করে শুকাচ্ছেই না এগুলো। এগুলো না শুকালে আজ আবার যেগুলো কাঁচা হয়েছে সেগুলো কি করে মেলবো বলো। দেখো কত জামা কাপড় চারিদিকে, আবার এখন মেলতে হবে। দেখি এবার এগুলো একটু তুলে দিই, দেখি কোনটা শুকিয়েছে। যেগুলো শুকিয়েছে সেগুলো তুলে ফেলি, হালকা হালকা ভিজে থাকলে ঘরেই দিয়ে দেবো। এই এক জ্বালা বলো বর্ষাকালে, না শুকালে কি মুশকিল, কোথায় মেলবো। তাও ওই বারান্দাটা ছিল বলে বাঁচোয়া, আবার এখন এতগুলো মেলতে হবে। ছেলেটা আজকে খেলতে যেতে পারলো না, বৃষ্টি পড়ছে। প্রথমে ভেবেছিল যাবে, তারপর আর যেতে পারলো না, মনটা খারাপ। এই খেলতে না গেলে এক সমস্যা কি বলো তো, খেলতে না গেলে ঘরের মধ্যে বসে বসে এই মোবাইল, ভালো লাগে না। আমি চাই একটু খেলাধুলা করুক, ওরা মোবাইলটা থেকে দূরে থাকবো, কিন্তু সে আর কি পরিবেশ বাদ ছাড়ছে। প্রত্যেক রোববার একটু আশায় থাকি খেলতে যাব, প্রত্যেক রোববারই এক অবস্থা, একটু খেলতে আর যেতে পারছে না। মোবাইল নিয়ে বসে আছে, আমাকে বলছে চলো সিরিয়াল দেখবো। এবার আমি সিরিয়াল দেখবো না আমার এই কাজগুলো করবো বলতো, কাজগুলোও তো করতে হবে, আবার হাঁটতে যাবো, আবার হাঁটতেও যাবো। এবার আমি যদি কাজগুলো না করে আপনার সাথে সিরিয়াল দেখতে বসি, এই রোজ এই করে করে আমার কাজগুলো আর হচ্ছে না। সিরিয়াল দেখতে বসছি, তারপরে একটু ঘুমিয়ে পড়ছি, আমাদের খাবার বানাচ্ছি, এই করে আমার আর একটু হাঁটতে যাওয়া হচ্ছে না। এক এক দিন এক এক রকম। মেলে দিলাম জামা কাপড় যে কটা ছিল, স্কুলের জামাটা একটু তুলে নিই, স্কুলের জামা কাপড়গুলো তুলে নিই, যদি আবার বৃষ্টি আসে আবার শুকায়নি, এখনো শুকায়নি, কি অবস্থা, সব ভিজে রয়ে গেছে, সব ভিজে রয়ে গেছে। আলাদা আলাদা করে না দিলে হবে না। হয়ে গেছে, এবার এই জামা কাপড় ভাঁজ করবো। এগুলো ভাঁজ করে নিয়ে প্যান্টটা আবার ভিজে, কি যে করবো ভাই, প্যান্টটাও আবার ভিজে, পকেটটা ভিজে রয়ে গেছে। এই রোদ্দুর উঠলে না
রোদ্দুর উঠলে জামা কাপড় মানে ঘন্টা খানিক লাগে না, শুকিয়ে যায়। তো রোদ্দুর উঠেনি, এই অবস্থা। রোদ্দুর না উঠলে এই অবস্থা। বর্ষাকালের একটা খাটনি তো বলো, জামা কাপড় ভিজে জামা কাপড় মেললাম, ঠিক আছে, শুকিয়ে গেলে তুললাম, কিন্তু এই মাঝখানে বৃষ্টি এলে তোলো, আজ শুকনো হয়ে গেছে সেটা তোলো, জেরা শেষ নেই। এইখানটায় আমাদের ঘরে পড়া জামা কাপড়, সব ঘরে পড়া জামা কাপড়, এটাতে সব ঘরে পড়া জামা কাপড় থাকে, দেখতে পাচ্ছ? সব ঘরে যে পরনের জামা কাপড় সেইগুলো এটাতে থাকে। এইখানে একটা কাভার আছে, ওই কাভারটায় থাকে মোটামুটি কাছাকাছি কোথাও যাওয়ার ওসব জামা কাপড়। আর ওদিকে একটা আলমারি আছে, যেখানে আমি টেবিলে খাচ্ছিলাম, ওর পিছনে ওই আলমারিটাতে থাকে হচ্ছে আমার শুধু শীতের পোশাক। আর ঘরে একটা সাদা কাভার আছে, ওটাতে থাকে আরো একটু বেশি ভালো জামা কাপড়, যেগুলো সাধারণত বের হয়ে যায় সেগুলো থাকে কারখানা, তাতেও হচ্ছে না জানো। তাই এই এতগুলো কাভারেও হচ্ছে না। একটা স্টলার, দুখানা স্টলার, একটা স্টলারে শীতের পোশাক আর একটা স্টলারে আরো ভালো ভালো জামা এগুলো হয়ে গেছে। আর রাখার জায়গা পাচ্ছি ঘরে, আর কত আলমারি রাখবো বলো, ঘর তো পুরো দেখছো তো, আমার ঘর বেশি বড় না, কিন্তু জায়গা মোটামুটি আছে, একেবারে যে নেই তা না, কিন্তু পুরো জায়গায় যদি আলমারি দিয়ে ভরিয়ে দিই তাহলে কি করে হয়। চাদরগুলো ভাঁজ করেছি, এখানে তোলা হয়। যেদিন চাদর দুটো কেচেছিলাম সেদিন ভাগ্যিস বৃষ্টি হয়নি, তাহলে আর সেদিনকে চাদরগুলো শুকাতাম। অবশ্য চাদরগুলো আমি ওয়াশিং মেশিনে কেচেছি বলেই তাড়াতাড়ি শুকিয়ে গেছে, এমনি হাতে কাচলে হতো না। আমি আবার রোজ রোজ ওয়াশিং মেশিন চালাতে ভালো লাগে না, দু একটা জমে তারপরে কেচে দিই। আর টুকটাক যে আমাদের রোজকার পরনের জামা কাপড়, একটু হালকা ময়লা হলো একটু সার্ফের জলে ভিজিয়ে রাখলাম, তারপরে তুলে দিলাম। আমাদের ঘষাঘষিরও দরকার নেই, পরিষ্কার হয়ে গেল। কারেন্টটাও তো একটু বাঁচে বলো বন্ধুরা। এটা একটা পুরীর চাদর, চাদর, হ্যাঁ চাদরই, এটা পুরীর একটা চাদর, কে যেন আমাকে দিয়েছিল মনে পড়ছে না, কে দিয়েছিল। এটা মাঝে মাঝে আমি ওড়না হিসাবেও ব্যবহার করি। ঠান্ডা মানায় না আমার, একদমই এটা দিয়ে ঠান্ডা মানায়। বার করেছিলাম। তো বন্ধুরা, আমার জামা কাপড় সব মোটামুটি ভাঁজ করা হয়ে গেছে। এবার যাই একটু গিয়ে শুয়ে শুয়ে সিরিয়াল দেখতে দেখতে হালকা একটা ঘুম দিই, যদিও দেরি হয়ে গেছে, তবু একটুখানি দুপুরবেলা না ঘুমোলে না আমার শরীরটা একদম ভালো লাগে না। ওই 20 মিনিট 40 মিনিটের একটা পাওয়ার ন্যাপ আমার চাই। ঠিক আছে, তাহলে টাটা বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের সাথে আমার চ্যানেলটাকে শেয়ার করে নিও, লাইক দিও।